দেখো বিসমিল্লাহ। আজকে ইনশাআল্লাহ আমরা নতুন অধ্যায় শুরু করব। ফিজিক্স সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান তুমি 9-10 এ পড়ে আসছো। আর জ্যামিতিক আলোক বিজ্ঞান এখানে আছে ষষ্ঠ অধ্যায়, যেটা তোমাদের শর্ট সিলেবাসে বর্তমানে নাই বা স্কুলে বা কলেজে তোমার দেয় নাই। ঠিক আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের কয়টা অংশ ছিল বর্তমানে 9-10 এ? দুইটা, প্রতিফলন প্রতিসরণ। বোঝা গেছে? সেটা ছিল আলোর জ্যামিতিক আলোক বিজ্ঞানের অংশ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। আর এখন আমরা পড়বো ইনশাআল্লাহ ভৌত আলোক বিজ্ঞান। বোঝা গেছে? এখন আচ্ছা দেখো, নিউ চ্যাপ্টারের স্টার্টিং। বিসমিল্লাহ। ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান। প্রথমে ইন্ট্রোডাকশন, সামান্য আলোচনা আজকের জন্য। ঠিক আছে, তারপর আলোচনা শেষে ইনশাআল্লাহ ক্যাটাগরি লিখে দিব, যে অর্থাৎ মোট কয়টা ক্যাটাগরি আছে। বোঝা গেছে? আচ্ছা, খেয়াল করে দেখো, আলো আমরা আগের অধ্যায়ে, সেটার পরের অধ্যায়ে আমি আগে পড়াইছি, অষ্টম অধ্যায়। আলো তরঙ্গ নাকি কণা বলো তো? আলো হচ্ছে তরঙ্গ, আবার আলো হচ্ছে কণা। এক এক সময় আলোর এক এক বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে, যেমন আধুনিক পদার্থ বিজ্ঞানে যখন তুমি আলোর পড়ছো, ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, তো আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় যে আলো হচ্ছে কণা। ঠিক আছে, আচ্ছা, ভৌত আলোক বিজ্ঞান এখানে যতগুলো এক্সপেরিমেন্ট আমরা দেখাবো, ওই এক্সপেরিমেন্ট গুলোর মাধ্যমে প্রমাণ হবে যে আলো হচ্ছে একটা তরঙ্গ। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু তরঙ্গ টাইপিকটা চলে আসছে, মনে রাখবো তরঙ্গ পড়ার জন্য দুইটা অধ্যায় ভালো করে পড়তে হবে। ঠিক আছে, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি, একটা হচ্ছে তরঙ্গ, যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের অষ্টম এবং নবম অধ্যায়। বোঝা গেছে? কিন্তু আমরা কি অধ্যায় পড়ছি তরঙ্গ অধ্যায়? ভীষণ এফ নামটা শেষ, ওটা ছিল। তো সমস্যা নাই, তোমাকে যতটুকু জানানো দরকার আমি জানাই দিব। ঠিক আছে, আর মনে রাখবে এই অধ্যায়ের সিকিউ করার জন্য বা এমসিকিউ করার জন্য তরঙ্গের খুব বেশি নলেজ লাগে, হ্যান ত্যান বিষয়টা এমন না। ঠিক আছে, এমসিকিউ তুমি দেখবা ওই কিছু সূত্র থেকেই আসে, আর সিকিউ তো ইনশাআল্লাহ আমি দাগাই দিলেই কম। বোঝা গেছে? এখন দেখো আমরা অধ্যায় শুরু করি। সবার আগে তরঙ্গের কিছু একটা আলোচনা করি, যে ভাই তরঙ্গ কি জিনিস। ঠিক আছে, আমরা আলোচনা করবো তরঙ্গ নিয়ে। তরঙ্গ, তরঙ্গ নিয়ে কেন আলোচনা করবো বলতো? কারণ এই অধ্যায়ে আমরা আলোর তরঙ্গ ধর্ম দেখবো। কোন ধর্ম দেখবো? আলোর তরঙ্গ ধর্ম। ঠিক আছে, একটা তরঙ্গ কেমন হয় দেখো, ধরলাম যে এইটা একটা তরঙ্গ। চলতে আছে। ঠিক আছে, আচ্ছা, তরঙ্গ মানে দেখো, তুমি যদি খুবই বেসিক একটা উদাহরণ, পুকুরে একটা ঢিল মারো, তো কি উৎপন্ন হয়? তরঙ্গ উৎপন্ন হয়। আর ঢেউ উৎপন্ন হয়। ঠিক আছে, ঢেউকে শুদ্ধ বাংলা ভাষায় আমরা তরঙ্গ বলতেছি এখানে। ঠিক আছে, ঢেউ করবো না, তরঙ্গ বলবো। আচ্ছা, এখন মনে রাখবে এই তরঙ্গ এক জায়গা থেকে উৎপত্তি হয়ে চারদিকে ছড়ায় পড়ে। কোন দিকে? চারদিকে ছড়ায় পড়ে। আমরা শুধুমাত্র এক দিকটা এখানে কি করছি, আর্ট করছি বোঝানোর জন্য। বোঝা গেছে? প্রকৃতপক্ষে তুমি যদি কোনো একটা পুকুরে ঢিল মারো, না তুমি এখানে ঢিল মারলা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেই তরঙ্গের উৎস, যেখান থেকে তরঙ্গ কি হয়েছে, উৎপন্ন হয়েছে। এখানে তরঙ্গ উৎপন্ন হওয়ার পর কি একদিকে আগায়? তরঙ্গ চারিদিকে আগায়। ঠিক আছে, ধরো এখানে একটা বোমা ফাটলো, শব্দ কি চারিদিকে ছড়ায় পড়বে, আর শব্দ একটা কি তরঙ্গ। বুঝা গেছে? যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, আলো কিন্তু যান্ত্রিক তরঙ্গ না। তরঙ্গ দুই প্রকার হয়, একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে কি বলতে পারবা? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, বাংলায় বললে হবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, অনেক সময় বাংলা মানুষ ভুলে যায়, সমস্যা নেই। ঠিক আছে, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। খেয়াল করে দেখো, সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, ঠিক আছে, আচ্ছা, এই যে তরঙ্গের মধ্যে কি পার্থক্য তোমার জানা আছে? একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাহলে তরঙ্গ কত প্রকার দেখলাম বলো? দুই প্রকার দেখলাম। ঠিক আছে, এখানে লিখি। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক। একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের দরকার হয়। যেমন দেখো, আমি কথা বলছি না, এখান থেকে তরঙ্গ উৎপন্ন হচ্ছে, একটা কম্পাঙ্ক তোমার কানে যাচ্ছে, ফলে তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ।
যদি আমাদের মাঝখানে কোনো মিডিয়াম না থাকতো, তাহলে তুমি আমার কথা শুনতে পারবে না। যেমন বলতো, কোন মাধ্যমে আমার মুখের কথা তোমার কানে পৌঁছাচ্ছে? বাতাস বা বায়ু মাধ্যম, ঠিক আছে? শূন্য মাধ্যম ধরা হয় ওটা কে ম্যাথ করার সময় তুই তোমার স্থিত হইতে, ঠিক আছে? যেমন দেখো, আমি কথা বলতেছি না, তুমি শুনতে পারতেছো, কারণ কি? কারণ এখানে বাতাসের কণাগুলো কি হচ্ছে, কম্পনশীল হয়ে হয়ে তোমার কানে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আর তরঙ্গ, অনুধর্মী তরঙ্গ বলে, এগুলো তো দেখছো, খুব বেশি লাগবে না, ঠিক আছে? দেখছো না, একটা তরঙ্গ কি হয়, ঢেউয়ের মতো। একটা তরঙ্গ কি হয়, কম্পনে হয় সামনের দিকে আগে, ঠিক আছে? এই যে তুমি আমার কথা শুনতে পারতেছো, অবশ্যই এই তরঙ্গ আমার মুখ থেকে উৎপন্ন হচ্ছে, তোমার কানে পৌঁছাচ্ছে। মাঝখানে মাধ্যম কি আছে? বাতাস। যদি এখানে বাতাস না থাকতো, তুমি আমার কথা শুনতে পারতা? শুনতে পারতাম। কারণ কি ভাই, বাতাসের কণাগুলো না কম্পন হচ্ছে, ফলে তোমার দিক তরঙ্গ যাচ্ছে, ফলে তুমি শুনতে পারতা না। খুবই কম আছে। তুমি পুকুরে ঢিল মারছো না, ঢেউ উৎপন্ন হয়েছে না? ইমাজিন করো পুকুরে পানি নাই, তুমি ঢিল মারবা, তরঙ্গ উৎপন্ন হবে? তরঙ্গ উৎপন্ন হবেই না। কারণ কি, তুমি এখানে পানি মাধ্যমে তরঙ্গ ছড়াচ্ছে না, পানি মাধ্যমটাই নেই, তরঙ্গ ছড়াবে কি যাবে? বুঝা গেছে? তো যান্ত্রিক তরঙ্গ চলাচল করার একটা মাধ্যম লাগে, যেমন বাতাস হইতে পারে, পানি হইতে পারে, লোহা হইতে পারে, যেমন কিছু হইতে পারে। আচ্ছা, এবার মনে রাখো, তড়িৎ চৌম্বকীয় যে তরঙ্গগুলো আছে সেটা চলাচলের জন্য মাধ্যমের দরকার পড়ে না। বুঝা গেছে? যেমন তোমার ফোনে যে নেটওয়ার্ক আসে, ওয়াইফাই এর সিগন্যাল গুলা, আলো, ঠিক আছে, রেডিয়েশন, এগুলো সবগুলো তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের দরকার পড়ে না। যেমন খেয়াল করবে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে না, ঠিক আছে? প্রতিফলনের মধ্যে হয়। এই দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে না। আমি খেয়াল করতে, সূর্য থেকে পৃথিবীর মাঝখানে কি কোনো মিডিয়াম আছে? কোনো মিডিয়াম নাই, ঠিক আছে? একটা এমসিকিউ বলে দিই, আধুনিক পদার্থবিজ্ঞানীরা বড় কি ছিল। সাধারণত আগে বিজ্ঞানীরা ধারণা করতো যে এখানে মাঝখানে একটা মাধ্যম আছে, এই মাধ্যমের নাম হচ্ছে ইথার। ইথার ইথার এমসিকিউ জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে এমসিকিউ একটু বই পড়বা, বলো। কোন মাধ্যম? বায়ু আছে। ইস 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 ইস, বায়ু শুধু তোমার এই এই অ্যাটমসফিয়ার, এতটুকু জায়গায় বায়ু ঘিরে আছে, তারপর আর কোনো বায়ু নাই। এটাকে তুমি আকাশ আকারে দেখো, কালকে যেটা তুমি বলছিলে, ঠিক আছে? এই যে এতটুকু তোমার বাতাস, বুঝতে পারতেছো? আর এই মাঝখানে কোনো কি নাই, কোনো মাধ্যম নাই, কোনো বাতাস নাই, কোনো পানি নাই। এখান থেকে আলো আসে কি হবে? কারণ আলো হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এই তরঙ্গ চলাচল করার জন্য মাধ্যমের দরকার পড়ে না। বুঝতে পারতেছো? আচ্ছা, এবার ধরলাম এটা একটা তরঙ্গ, তরঙ্গে কিছু বিষয়বস্তু থাকে, একটু জানা দরকার তোমার। যেমন তরঙ্গের পর্যায়কালীন তুমি হয়তো দেখে আসছো, কম্পাঙ্ক দেখে আসছো, তরঙ্গের ল্যামডা বলে একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল দেখো, পর্যায়কাল কি জিনিস? তরঙ্গের দশা বলে একটা কথা আছে, দশা, ঠিক আছে? বা সমদশা বলে কথা আছে, সবাইকে দশা বলে। যেমন দেখো, এই কণা বা তোমার এই কণার সমদশা সম্পন্ন কণা কোনটা? এইটা ভুল, এইটা হবে, ঠিক আছে? কেন? খেয়াল করে দেখো, এই কণা একটু পরে উপরে উঠবে না, এখানে একটু পরে কি হবে? নিচে নামবে, তা মিললো না। কিন্তু এইখানে দেখো, এটা দেখো একই সাথে উঠবে, একই সাথে নামবে, বুঝতে পারছো? বলতো এই কণার সমদশা সম্পন্ন কণা কোনটা? একেবারে এইটা, বোঝা গেছে? আচ্ছা, পর্যায়কাল মনে রাখবা, বলো। আচ্ছা, তো সবার আগে ল্যামডা পড়ে। ল্যামডা কি জিনিস? ল্যামডা হচ্ছে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। কিসের তরঙ্গ দৈর্ঘ্য? দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী যে দূরত্ব, তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ধরলাম যে ভাই এইটা একটা কণা, এটা একটা কণা, এটা কি পরপর সমদশা আছে? আছে। তাহলে এদের মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হবে ল্যামডা। বুঝা গেছে? এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আলোচনা করা হবে, লিখে রেখেছি। দশা, ঠিক আছে? দশা, দশা হচ্ছে একটা কোণ। যদি এখানে কোণ আলোচনা করতেছি না এখন, মনে কর দুইটা দশা মানে কি অবস্থা না, পড়ালেখার অবস্থা না, ঠিক আছে? ধরো বললাম তোমার আর রাফিনের পড়ালেখার অবস্থা একই, তুমি একই কোচিং এ আসছো, একই নাও হইতে পারে। এখন দেখো, লাফি প্রথমে কি বলছি? লাফি বলছিল যে ভাই এই দুইটা কোন সমদশায় আছে, কারণ কি? ও দেখতে পাই দেখেন একই লেভেলে আছে, কিন্তু ও জানে না এই কোণ একটু পর উপরে উঠবে, এই কোণ একটু পরে নিচে নামবে। দেখো, তুমি বাসায় গেলে বই পড়লা, রাফি ঘুমায় গেল, তো সমদশা হইল? বুঝলো না। কিন্তু এখন কি একই অবস্থা আছে, একই লাইনে আছে, এটা থেকে ধরে হওয়া যাবে না, বুঝা গেছে? কিন্তু দেখো, এই কণা এই কণা দেখো, এরা একই লাইনে আছে না? বাট একটু পরে দেখো, এটা উপরে উঠবে, এটা উপরে উঠবে, একই সাথে উপরে উঠবে, একই সাথে নিচে নামবে।
তো বল ভাই এরা কি আছে, সম দশায় আছে, বুঝা গেছে? যেমন দেখো তুমি আর মনে করো লাকি সম দশায় আছে, একসাথে বই পড়ো, খেললে একসাথে খেলো, টাইম লস করলে একসাথে লস করো, বুঝা গেছে? পরীক্ষা একই মার্ক পাও, বোঝা গেছে? তাহলে বলবো যে তুমি আর হচ্ছে সম দশায় আছে, সম দশায় আছে। সম দশা মানে কি? একই দশা। আর দশা মানে কি ভাই? অবস্থা। যে কোনো অবস্থাকে বলা হয় দশা। এটা কোথায় আছে? সাম্য অবস্থা। এটা পরে বলবো। এটা কোথায় আছে? সর্বোচ্চ উচ্চতায় আছে, ঠিক আছে? আর মনে রাখবা ফিজিক্সের দশা মানে কোন। সাইনের গ্রাফ দেখছো না? এটা কত ডিগ্রি? কত? 0 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90। এটা কত? কত? 180। এটা কত? 270। এটা কত? 360। আচ্ছা বলো তো, যদি বলা হয় এই কোণের দশা কত, তো মনে রাখবা ফিজিক্সের দশা মানে কোণ বোঝায়। দশা বললে কি বলবো? 90 ডিগ্রি বলবা। এই কোণের দশা কত? 180 ডিগ্রি, ঠিক আছে? এবার ফারহান বলো তো, 0 ডিগ্রি এই দশা আছে, ঠিক আছে? আর এখানে কি আছে? এ দশা 360 ডিগ্রি না? তো এই 0 আর 360 পরস্পর কি বলতেছি? সমান বলতেছি আমরা, বুঝা গেছে? কারণ এর একটা সম দশায় আছে, বোঝা গেছে? যেমন সাইন 0 ডিগ্রি মান কত বলো তো? সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 360 মান কত? 0। তাহলে কি আছে? একই দশা আছে ভাই। তুই 0 দিলেও 0 হচ্ছিস, আর 360 দিলে কি হচ্ছে? 0 হচ্ছে। সাইন 180 মান হচ্ছে 0। আর তুই বলবো যাই সাইন 180 মানও 0, তেরা একই দশা আছে, কিন্তু না, -0। আচ্ছা ল্যামডা কি? দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা। যেমন দেখলাম এটাও দেখো যে অবস্থায় আছে, এটাকে একই অবস্থায় আছে না? কিভাবে করে বুঝলাম ভাই? এরা দুইটা দেখো এখন কি আছে? সর্বোচ্চ অবস্থায় আছে না? সর্বোচ্চ মান দেখাচ্ছে। একটু পরে নামা শুরু হবে, একই সাথে সর্বনিম্ন হবে, একই সাথে নেগেটিভ হবে, আবার একই সাথে 0 হবে। বহুত পেরেশানি হয়ে যাবে, ঠিক আছে? এই অধ্যায়টা আসে না, আনসার একই আসবে, ঠিক আছে? বোঝার জন্য এটা বহুত পেরেশানি হয়ে যাবে। ভাবে সিম্পল কনসেপ্ট হচ্ছে ভাই এদের দশা কি একই, একই সাথে এদের একই সাথে আচরণগুলো একই রকম হবে, ঠিক আছে? একই সাথে উঠবে, একই সাথে নামবে। যেমন এর সমদশা কোনটা? এইটা। এর সমদশা কোনটা? এইটা। বোঝা গেছে? আচ্ছা এবার মনে রাখবেন ল্যামডা পরিমাণ দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায় কাল। আচ্ছা মনে করে এই কণাটা এইখান থেকে এইখানে আসে, তাহলে যেই সময়টা লাগছে ওই সময় কি বলা হবে? পর্যায় কাল। বোঝা গেছে? তাহলে ল্যামডা পরিমাণ দূরত্ব যেতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায় কাল। কম্পাঙ্ক কি জিনিস বলতো? কম্পাঙ্কের একক কি 19 পড়ে আসছে না? হার্জ, অথবা একক হচ্ছে পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স 1। তো কম্পাঙ্ক মান হচ্ছে 5 সেকেন্ড না? 1 সেকেন্ডে কয়টা ল্যামডা পাওয়া যায়? গুড। 1 সেকেন্ডে কয়টা ল্যামডা পাওয়া যায়? ধরো আমি বললাম যে এইখান থেকে ধর এখানে আসছে আমার লাগছে 10 সেকেন্ড, তুমি দেখবা আচ্ছা 10 সেকেন্ড ল্যামডা কয়টা? এতটা। 1 সেকেন্ড ল্যামডা কয়টা বসাই দিবা, ঠিক আছে? আর এইটাকে মনে রাখবে একটা কম্পন বল হয়, সকলের স্পন্দন গতিতে এটাকে একটা কম্পন বল হয়, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? যে এই দশা এই দশা সমদশা সম্বন্ধে কণার এই যে আচরণ এটাকে বলে একটা কম্পন। আবার কি পাওয়া যাবে? একটা কম্পন পাওয়া যাবে, ঠিক আছে? কম্পন মানে পূর্ণ কম্পন, ঠিক আছে? হার্জ অথবা পার সেকেন্ড কম্পাঙ্কের একক, ঠিক আছে? ল্যামডা বোঝা গেছে? দশা সম্পন্ন দুইটা কণার মধ্যবর্তী হচ্ছে ল্যামডা। ল্যামডা পরিমাণ দুটো যে সময় লাগে তাকে বলা হয় পর্যায় কাল। 1 সেকেন্ডে কয়টা কম্পন বা কয়টা ল্যামডা পড়ে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। দশা মানে কি? অবস্থা বা পড়াশোনার অবস্থা কেমন সেটাকে বলা হয় দশা, ঠিক আছে? আর সমদশা মানে কি? যদি পড়াশোনার অবস্থা দুজনের বন্ধুর একই থাকে তো বলা হবে সমদশায় আছে। বুঝতে পারতেছো? কম্পাঙ্ক, ঠিক আছে? তরঙ্গের বেগের সূত্র আছে, এই অধ্যায় লাগবে না, ঠিক আছে? এই কনসেপ্ট কি বোঝা গেছে? সামনের কনসেপ্ট তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন তাকে আমি একটা বুদ্ধি বলছিলাম, খেয়াল আছে? হ্যাঁ কেন? আমরা 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 এটা খুলে দিব, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ আওয়াজ আসবে, আওয়াজ আসবে। আমাদের আমাদের হ্যান্ডব্যাগ আছে, লাগলে তাকে বলিও। আচ্ছা এখন দেখো তরঙ্গের উপরিপাতন। এই তরঙ্গের উপরিপাতন নেই এই অধ্যায় সব খেলা, ঠিক আছে? হচ্ছে তরঙ্গের উপরিপাতন।
নিউ টপিক, ঠিক আছে, ব্র্যান্ড নিউ টপিক। তরঙ্গের উপরিপাতন। তোমাদের অধ্যায়গুলো দ্রুত শেষ করে আবার রিভিশনে যাবো, ঠিক আছে? আর রিভিশনে ইনশাআল্লাহ এমসিকিউ আর কখন ফোকাস করে পড়াবো। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ অধ্যায়গুলো দ্রুত শেষ হোক। তরঙ্গের উপরিপাতন। উপরিপাতন মানে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ পড়লে কি হয়, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমাকে আমি বললাম এইটা একটা তরঙ্গ। একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, তরঙ্গ সবসময় এই অবস্থা থেকে আট করতে হয়, মনে রাখবা। তরঙ্গ সবসময় এই অবস্থা থেকে আট করতে হয়, যেখান থেকে উঠবে আবার নামবে, এটা মনে রাখবে। কথা মনে রাখতে বলছিলাম, খেয়াল করোনি, পড়ার বলবো না। এখন দেখো, মনে করো এইটা একটা তরঙ্গ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা মনে করো এইটা একটা তরঙ্গ, ঠিক আছে? এখন আমি কি করলাম, দুইটা তরঙ্গকে পরস্পর ধরে মিলাই দিলাম। ধর এখানে ঢেউ আসতেছে, এখানে ঢেউ, ঠিক আছে, এটা মিলে গেল, হয় না? হ্যাঁ হয় না নাকি? মাধ্যম ধরো তুমি পুকুরের কথা বললাম, পুকুরে এখানে ঢিল দিলে, এখানে ঢিল দিলা, তো ঢিলা ঢিলে দুটো তরঙ্গ উৎপন্ন হলো না? আমি দুটো তরঙ্গ কি সামনে যাওয়ার সময় মিলে যেতে পারে না? হ্যাঁ, হয়তো মিলার ফলে কি হতে পারে দেখছো? আসলে দেখছো কি হয়? দেখো নাই, দেখো নাই, একটা ভিডিও আছে, দেখাইলে খামাখা ক্লাসের সাথে সবার নষ্ট হইতে পারে, আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই ভিডিও একটু দেখবা, ঠিক আছে? আমি তোমাকে লিঙ্কটা পাঠাই দেবো, দুইটা তরঙ্গের উপরিপাতন হলে কি হয়। এই ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে কনসেপ্টটা, তোকে বুঝাইতে হবে না, ঠিক আছে? এই ভিডিও একটু তুমি এটা দেখে নিও। বলো, মিউজিক লাগা দিয়ে ভিডিওতে ওয়াইফাই কেন নাই, ঠিক আছে? আচ্ছা এদিকে দেখো, কি করতেছে দেখো, ও দুইটা তরঙ্গ উৎপন্ন করতেছে, ঠিক আছে? দেখো দেখো, কথা না বলে আগে দেখো, আগে দেখো কি হচ্ছে। ইংরেজি বুঝো না? এক সাইডটা দাবে গেছে না, মানে মনে হচ্ছে কোনো ঢেউ নাই, আর এক সাইডে ঢেউটা একটু বড় হয়ে গেছে, কি বুঝতে পারতেছো? অডিয়েন্সকেও দেখা দিই, এক সাইডে মনে হচ্ছে তোমার কোনো ঢেউ নাই, শেষ হয়ে গেছে, আর এক সাইডে মনে হচ্ছে ঢেউটা কি একটু বড় হয়ে গেছে। এটা কেন হচ্ছে দেখো, ধরো দুটো তরঙ্গ মনে করো মিললো, ধরো এইটা প্লাস তরঙ্গ নিচে আট করলাম মনে করো, ঠিক আছে? যে মনে করো এইটা, এবার খেয়াল করে দেখো, এইটা তরঙ্গ মনে করো এরকমই, ঠিক আছে? এটা মনে করো এরকমই, একটু বুঝুনে আট করি, মনে করো এরকমই, ঠিক আছে? বর্তমানে মিলার ফলে কি হবে, এই দুটো তরঙ্গ যোগ করে তুমি দেখবা, দেখো এরা এই কণাকে দেখো, এই কণাকে যখন এই তরঙ্গ উপরে তুলতেছে, এই কণাকে কি করতেছে, উপরে তুলতেছে না? তাহলে ধরো কিন্তু আলাদা আলাদা আট করছে, কিন্তু তরঙ্গ কিন্তু একই, ঠিক আছে? তার মানে কোন একটা কণাকে এটা যাচ্ছে উপরে উঠাইতে, এও কি যাচ্ছে উপরে উঠাইতে, ওদের কি হবে ফলে কণাটা বেশি উপরে উঠে যাবে, ঠিক আছে? ফলে এই তরঙ্গের উপরিপাতনের ফলে তুমি যে নতুন তরঙ্গ পাবা, সে একটু কি হবে, আর বেশি উপর হবে, বিস্তার কি হবে, আর বেশি হয়ে যাবে। ফলে এই তরঙ্গ দেখতে এমন হবে, বুঝতে পারতেছ? হ্যাঁ বুঝতে পারো, বড় হয়ে গেছে তরঙ্গ। আচ্ছা সেকেন্ড উদাহরণটা খেয়াল রাখবে, কথা বলবো না, মনোযোগ। তরঙ্গের উপরিপাতন পড়তেছি, মনোযোগ, এটার কনসেপ্টের উপরে তোমার পুরো অধ্যায় নির্ভর করে, ঠিক আছে? উপরিপাতন তুমি বুঝো কিনা এইটাই খেয়াল করে দেখো, বলো। কারণ দেখো, যখন এটা যাচ্ছে কণাকে নামাইতে, এগিয়ে যাচ্ছে নামাইতে, দুইজন মিলে নামাচ্ছে না, তো কি বেশি নামে যাবে, বুঝা গেছে? দুইজন নামাচ্ছে না, এই কারণে কি হবে, একটু বেশি নামে যাবে। এখানে দুই যাচ্ছে কি উপরে উঠে যায়, একটু কি হবে, বেশি উপরে উঠে যাবে।
মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমার সবগুলো প্রশ্ন চলে আসবে। আচ্ছা, এখন দেখো, ধরো কোন একটা কণা মনে করে এরকম, তরঙ্গ মনে করে এরকম, ঠিক আছে, দিলাম। পাশে মনে করে আরেকটা তরঙ্গ, ধরো উপরিপাতন ঘটতেছে। বলো তো এখানে কি দিতে পারে? গেস করো তো, গেস করো, গেস করো, কি দিতে পারে? এটা হচ্ছে কোন একটা কোণ উপরে উঠুক, এটা হচ্ছে কোন একটা কোণ নিচে। সমান হবে না, সমান হবে যদি এই দুটো বিস্তার পরস্পর সমান, তাহলে সমান হবে। আর যদি একটা বড় হয় তাহলে বড় কি ডমিনেন্ট থাকবে। হ্যাঁ, ধরো এটা বললাম যে 3, এটা মনে করো 2, তার উপরে গিয়ে এটা 1 করে থাকবে, বুঝা গেছে? তো ধরলাম মনে করো এটা 3 করে আছে, এটা হচ্ছে এখানে 3, মানে এটা কি বিস্তার বলা, জানো তো? এর বিস্তার কত? 3, অর্থাৎ এর বিস্তার কত? ধরলাম 2, তাহলে একই বেশি না, উপরে একটু বেশি থাকবে, এটা এমন করে হবে, বুঝা গেছে? আর যদি এক্স্যাক্টলি এই বিস্তারগুলো মিলে যায়, মানে আমি সুন্দর করে একই বিস্তার ঢেউ উৎপন্ন করি, যেমন ওরা করতেছিল, যে একেবারে একই বিস্তার কি ঢেউ উৎপন্ন করতেছিল, তখন কি হবে? একেবারে ফ্ল্যাট হয়ে যাবে, একেবারে ফ্ল্যাট, মানে তরঙ্গ নিষ্ক্রিয় হয়ে গেল, বোঝা গেছে? তাহলে তরঙ্গের উপরিপাতনের ফলে 2 ঘটনা ঘটতে পারে। তরঙ্গের উপরিপাতন, উপরিপাতন মানে কমন একটার উপর একটা যদি পড়লে, ঠিক আছে, অথবা লব্ধি বলতে পারো তুমি। তরঙ্গের উপরিপাতন হইলে 2টা ঘটনা ঘটতে পারে। হইতে পারে তরঙ্গ আরো কি হইতে পারে? বড় হইতে পারে, অথবা তরঙ্গ আরো ছোট হইতে পারে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, 2টা তরঙ্গ মিলে যে একটা তরঙ্গ উৎপন্ন হয়, ঘটনাকে বলে ব্যতিচার। কি বলা হয়? ব্যতিচার। ব্যতিচার 2 ধরনের হতে পারে, ওই একই জিনিস। ব্যতিচার 2 ধরনের হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে কি বলতো, 2টা মিলে আর একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার। কি ব্যতিচার? গঠনমূলক, গঠনমূলক, ঠিক আছে? এটাকে বলা হয় ধ্বংসাত্মক। নাম শুনে হয়তো বুঝতে পারতেছো, গঠনমূলক কি হবে? 2টা মিলে একটু বড় হয়ে যাবে। আর ধ্বংসাত্মক কি হবে? 2টা পরস্পরকে ক্যান্সেল করে ফেলবে, বুঝতে পারতেছো? তাহলে 2টা তরঙ্গের উপরিপাতনের ফলে যে ঘটনা ঘটে থাকে বলে ব্যতিচার। ব্যতিচার কয় ধরনের হয়? 2 ধরনের, একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসাত্মক, বোঝা গেছে? বলো, গঠনমূলক কি হয়? 2টা মিলে একটু বড় হয়ে যাবে, অবস্থান। ধ্বংসাত্মক একটা বলটাকে ক্যান্সেল করে ফেলবে, বোঝা গেছে? আচ্ছা, ইস, ঘামটা মুছতে হয়, দেখে বোঝা গেছে? এখানে বলি টিকটক মিকটক রিলস এগুলো কম দেখা। আচ্ছা, দেখছি এগুলো ঢঙ্গে জিনিস মানুষ কিনে, এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার মনোযোগ দিচ্ছ না, কি করবো? কখন গঠনমূলক হবে, কখন ধ্বংসাত্মক হবে, এটার এখন ব্যাখ্যা আমরা দেখবো, ঠিক আছে? দেখো ব্যাখ্যা দেখো, এবার ব্যাখ্যা দিব হচ্ছে দশা পার্থক্য দিয়ে। আর এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু মনোযোগ তোমার দিচ্ছ না। দশা পার্থক্য, এবার এই কনসেপ্টটা বুঝো, ভালো করে বুঝো, ঠিক আছে? আমি এটা একটা কথা বলছি, কিন্তু মনোযোগ দিলাম। তরঙ্গ সবসময় মনে রাখবা এই অবস্থা থেকে আট করতে, কোন অবস্থা? যে সাইন 0 থেকে আট করতে মনে রাখবা। তরঙ্গ সবসময় সাইন 0 ডিগ্রি বা সাইন এক্স এর মতো করে আট করতে হয়, ঠিক আছে? অতএব এই তরঙ্গের গ্রাফটা আট করা কি সঠিক হয়েছে? সঠিক হয়েছে, সঠিক হয়েছে। অতএব এটা কি সঠিক হয়েছে? এটা কি সঠিক হয়েছে? হয় নাই। কারণ দেখো, তুমি সবসময় তরঙ্গ এমন করে আট করবা যেন তরঙ্গ এখান থেকে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? মানে এর উৎপত্তি ঘটছে আগে, আমি পরে অংশে আট করছি। মেনলি তরঙ্গ উৎপত্তি হচ্ছে এখানে, দেখবা এখানে উৎপন্ন হয়েছে, বুঝা গেছে? আমার এটা লাগতো দেখে আমি আট করিনি, কোন সমস্যা নেই, বোঝা গেছে? কিন্তু তরঙ্গ সবসময় এখান থেকে আট করতে হয়, কেমন করে? যে সাইন 0 দিকে 0, 90 হচ্ছে 1, এমন আট করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে, এটা বিষয়টা এমন না, কিন্তু যখন তুমি দশা পার্থক্য খেয়াল করতে যাবা,
তখন তোমাকে এমন করে আর্ট করতে হবে। কেমন করে? যে তরঙ্গ প্রথমে ছিল এমন, বারে বারে এবার সর্বোচ্চ, কমে শূন্য, নেগেটিভ আবার শূন্য, ঠিক আছে? যখন তুমি দশা পার্থক্য দেখতে যাবা তখন সবসময় যে কোনো দুইটা তরঙ্গকে এমন করে আর্ট করবে, না বোঝা যাবে না। বুঝতে পারছো ফারহান, লাফি? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম, এবার খেয়াল করে দেখো, এদের সাথে সমতুল্য একটা কোণ আছে না? কত? এখানে কোণটা কত? 0 ডিগ্রি। এখানে কোণটা কত? 0 ডিগ্রি। বলো তো এদের দশার কোনো পার্থক্য আছে উৎপন্ন হওয়ার পর থেকে? কোনো পার্থক্য নাই। ধরলাম দশা পার্থক্য ফাই দিয়ে প্রকাশ করলাম, তাহলে খেয়াল রাখো ফাই যদি 0 ডিগ্রি হয় তবে এটা কেমন ম্যাথমেটিক্স দিবে? গঠনমূলক। বোঝা গেছে? হ্যাঁ, যদি এদের দশা পার্থক্য 0 ডিগ্রি হয় ম্যাথমেটিক্স কেমন হবে? গঠনমূলক হবে। আবার প্রশ্ন করতেছে, বলার সময় মনোযোগ দিচ্ছ না, আবার প্রশ্ন করতেছে, ঠিক আছে? আচ্ছা, ফাই হচ্ছে এদের মাঝখানে দশা পার্থক্য, ঠিক আছে? ধরলাম এটা যখন উৎপন্ন হয়েছে এই কোণটা 0 ডিগ্রি, আর এটা যখন উৎপন্ন হয়েছে এই কোণটা কি 0 ডিগ্রি না? কত? এদের মাঝখানে কোনো পার্থক্য আছে না, দশা পার্থক্য কত? 0 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম যে দশা পার্থক্য 0 ডিগ্রি হইলে কেমন হয়? গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার মনে করো যে এই তরঙ্গ এখানে উৎপন্ন হয় নাই, ধরো এই তরঙ্গ এখানে উৎপন্ন হয় নাই, এটা উৎপন্ন হয়েছে এখানে। আগে পড়ো যেটা পড়াচ্ছি, ঠিক আছে? খেয়াল দেখো, ধরো এই তরঙ্গ উৎপন্ন হয়েছে এখানে, কিন্তু এইখানে আসার পর আবার যখন মিলে গেছে, তাহলে এখানে গঠনমূলক পাবে কি পাবো না বলো? যে মনে করো এটা উৎপন্ন হয়েছে এখানে, এটা উৎপন্ন হচ্ছে এখানে, এইটা যখন এইখানে আসছে একই সাথে মিলে গেছে না, তারপরে আবার একই সাথে উঠছে, একই সাথে নামছে, কিন্তু এই উৎপন্ন হয়েছে একটু আগে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো, এইটা উৎপন্ন হয়েছে এখানে, এটা উৎপন্ন হয়েছে এইখানে, এখন এদের মাঝখানে পার্থক্য আছে পথের। মনে রাখবা এই দৈর্ঘ্যের পার্থক্য বলা হয় পথ পার্থক্য, আর কোণের পার্থক্য বলা হয় দশা পার্থক্য। দেখো তো পথের কি পার্থক্য আছে? আছে। মনে রাখবা যদি পথের পার্থক্য থাকে অবশ্যই কি থাকবে? দশার পার্থক্য থাকবে। বুঝতে পারতেছো? কারণ দেখো এখান থেকে তো এরা দূরে কণা উপরে উঠেছে না, তো এই কত বেশি পথ পাড়ি দিয়ে আসছে, তো কম পথ পাড়ি দিয়ে আসছে, অবশ্যই পথে কি আছে? একটা পার্থক্য আছে, আর পথের পার্থক্য থাকলে দশার পার্থক্য হবে। ঠিক আছে? এখন দেখো এটা 0 থেকে কত ডিগ্রি পার হয়ে আসছে? 360। ঠিক আছে, সেটি বললে কত হবে? 2 পাই। তার মানে দেখলাম এই তরঙ্গটা, এই তরঙ্গ অপেক্ষা 2 পাই দশা কি আছে? আগে আছে বা পিছিয়ে আছে বলতে পারো, ঠিক আছে? তাহলে বলো তো এদের কোণের পার্থক্য কত হচ্ছে, বা দশা পার্থক্য কত? সেটা হচ্ছে 2 পাই। বুঝতে পারতেছো? হ্যাঁ, রেডিয়ান দিতে পারি, দেখতে ভালো লাগে। তাহলে প্রথমটা দিচ্ছেন 0 এর জন্য, পরেরটা আছে 2 পাই এর জন্য। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, ধরো আমি আরেকটা তরঙ্গ বললাম, এটা না আরেকটা তরঙ্গ, ওই তরঙ্গ উৎপন্ন হয়েছে মনে করো এখান থেকে, ধরো উৎপন্ন হয়েছে এখান থেকে, তাও বলো তো এখানে কেমন ব্যতিচার পাওয়া যাবে? গঠনমূলক পাওয়া যাবে না, কিন্তু পথের পার্থক্য দেখছো কত বড় হয়ে গেছে, আর পথের পার্থক্য আছে মানে কোণের পার্থক্য আছে। বলতো কোণের পার্থক্য কত? এটা হচ্ছে 360 বা 2 পাই, এটা কত? 2 পাই, মানে কেমন? 4 পাই। এটা পার্থক্য হচ্ছে 4 পাই। এখন হয়তো গেস করতে পারছো যে দুইটা তরঙ্গের মাঝখানে যদি দশা পার্থক্য 0 হয়, অথবা 2 পাই হয়, অথবা 4 পাই হয়, তবে আমি গঠনমূলক ব্যতিচার দেখতে পারবো। যে দুইটা তরঙ্গের মাঝখানে যদি পথের কোনো কোণের কোনো পার্থক্য না থাকে, দশার কোনো পার্থক্য না থাকে, অথবা দশা পার্থক্য 2 পাই থাকে, অথবা দশা পার্থক্য 4 পাই থাকে, অথবা কেমন হতে পারে? অথবা 6 পাই, অথবা কি 8 পাই, অথবা যে কোনো জোড় পাই। জোড় মানে কি? 2n পাই থাকে। ঠিক আছে, বলো একটা বাড়াই দাও। এখন এটা কি 2 পাই না? 2 পাই, 2 পাই। এটা কত করে? এটা সবগুলো 2 পাই করে, এটা 2 পাই করে, এটা কত? 2 পাই করে। পরে কি আসবে? 6 পাই। পরে কি আসবে? 8 পাই। যে কোনো জোড় পাই। তাহলে কি শিখলাম? দুইটা তরঙ্গের দশা পার্থক্য যদি 0 হয়, অথবা 2 পাই হয়, 4 পাই হয়, 6 পাই হয়, যে কোনো জোড় পাই হয়, দশা পার্থক্য, তাহলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। আচ্ছা, এবার সব পথ পার্থক্য। পথ পার্থক্য x দিয়ে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয়? x। আচ্ছা, আমার প্রথম উদাহরণের ক্ষেত্রে খেয়াল করতে আমি জোড়ে গিয়ে লিখছিলাম, বলতো প্রথমটা শুরু ছিল এখানে না? এদের মাঝখানে পথের কোনো পার্থক্য আছে না, আমি এটা বুঝলাম পথের কোনো পার্থক্য না থাকলে বা 0, তাহলে কেমন পাবো? গঠনমূলক ব্যতিচার পাবো। বুঝা গেছে? এবার পরের উদাহরণটা খেয়াল করে দেখো, যখন তরঙ্গ শুরু ছিল মনে করো এখান থেকে, ধরে তরঙ্গ শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে? এ শুরু হয়েছে এখানে, এ শুরু হয়েছে এখানে, পথের পার্থক্য আছে
অবশ্যই আছে। পথে পার্থক্য, দশা পার্থক্য না। পথ মানে একটা মান, কতটুকু পথ পার্থক্য, কতটুকু পথ পার্থক্য, ল্যামডা পরিমাণ। আমি এতটুকু বুঝলাম, যদি পথে পার্থক্য না থাকে অথবা ল্যামডা পরিমাণ থাকে তাহলে কি হবে, আমি গঠনমূলক বাতিচার দেখতে পারবো। আর খুবই কম সময় খেয়াল করে দেখো, এই ল্যামডার জন্য কোন কথা বলতো, ল্যামডা মানে 2 পাই, বুঝা গেছে? তার মানে পথের পার্থক্য ল্যামডা সৃষ্টি হইলে কোণের পার্থক্য কত হবে, 2 পাই হবে। খুবই কম আসছে, এমসিকিউ তে আসবে। পথ এক্সাম্পল প্রকাশ করলাম। হ্যাঁ, ল্যামডার মান আরো বড় মানে আরো সামনে। আচ্ছা, একই তরঙ্গ কি হবে, এখানে ল্যামডা কম বেশি হতে পারে, এখানে ল্যামডা যেখানে ল্যামডা তাই থাকবে না, কম বেশি হবে না। মানে এটা ল্যামডা জায়গায় এটা এখানেই শুরু হচ্ছে না, এখানে শুরু হয়েছে, আর এখান থেকে শুরু হবে না তো, ঠিক আছে? এইটা এখান থেকে ল্যামডা পরিমাণ পার করলে সে এখানেই আসবে, কারণ ল্যামডা ফিক্স না, ল্যামডা ফিক্স না। আরেকটা ল্যামডা সামনে দিচ্ছি, পড়াশোনাটা খেয়াল করে দেখো, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি এতটুকু বুঝলাম যে যদি পথের কোনো পার্থক্য না থাকে, ঠিক আছে, মনে একটা প্রশ্ন থেকে এমসিকিউ আসে যে পথ পার্থক্য 0 হলে দশা পার্থক্য কত, 0 ডিগ্রি। অর্থাৎ পথ পার্থক্য ল্যামডা হইলে ল্যামডার জন্য দশা পার্থক্য কত হবে, 2 পাই হবে। কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো যে এই তরঙ্গ শুরু হয়েছে একেবারে এখান থেকে শুরু হয়েছে, বলতো এখন এই তরঙ্গ আর এই তরঙ্গের মাঝখানে পথে পার্থক্য কত হচ্ছে, প্রথমে একটা ল্যামডা, এখানে কত, 2টা ল্যামডা, পথে কত হইলো, 2টা ল্যামডা হইলো, বুঝতে পারছো? আর মনে রাখবা 2 ল্যামডা পথ পার্থক্যের জন্য দশা পার্থক্য হচ্ছে 4 পাই, কারণ 1 ল্যামডার জন্য কত, 2 পাই, বুঝতে পারছো? তার মানে খেয়াল করে দেখো পথের পার্থক্য কেমন হওয়া লাগবে, হয় 0 অথবা ল্যামডা অথবা 2 ল্যামডা অথবা কত দিতে পারে, অথবা 3 ল্যামডা অথবা যে কোনো n ল্যামডা, বুঝতে পারছো? হ্যাঁ, আর মনে রাখবা 1 ল্যামডার জন্য কোণ কত, 2 পাই, 360 ডিগ্রি। এমসিকিউতে কিন্তু অনেক আসে, ঠিক আছে? আমি সূত্র পরে অবশ্য পড়াই দিব, বুঝা গেছে? তাহলে স্থির যদি 2টা তরঙ্গের মাঝখানে তুমি দেখো যে এদের কোনো দশা পার্থক্য নাই, দশা মানে মনে রাখবা কোণ, পথ মানে তো পথ, ঠিক আছে? কোনো দশা পার্থক্য নাই, তাহলে কেমন হবে, গঠনমূলক বাতিচার হবে। আচ্ছা, যদি দশা পার্থক্য 2 পাই হয়, 2 পাই মানে এতটুকু, তাহলে তাও গঠনমূলক। আচ্ছা বলতো দশা পার্থক্য 2 পাই হইলে পথ পার্থক্য কতটুকু হবে, ল্যামডা। তো পথ পার্থক্য ল্যামডা হোক অথবা দশা পার্থক্য 2 পাই হোক, আমি কি পাবো, গঠনমূলক বাতিচার। অথবা দেখো পথ পার্থক্য কেমন, 1 ল্যামডা 2 ল্যামডা, 2 ল্যামডা, আর 2 ল্যামডার জন্য কোন কত হয়, 1 ল্যামডার জন্য 2 পাই, এটা কত, 2 পাই, মোট 4 পাই। মনে রাখবা যদি পথের পার্থক্য 2 ল্যামডা হয়ে যায় অথবা দশা পার্থক্য কত, 4 পাই হয়ে যায়, তাহলে আমি কি পাবো, গঠনমূলক বাতিচার। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আসো ধ্বংসাত্মকের জন্য। এই ধ্বংস এখানে হচ্ছে, এবার দেখো এটা তো মুছে ফেললাম, দেখো বলতো এই তরঙ্গ উৎপন্ন হয়েছে এইখানে না, এইখানে যখন এটা আসছে কাহিনী ঘটে গেছে, এখন এই তরঙ্গ নিচে নামবে, এই তরঙ্গ উপরে উঠবে, তার মানে পরস্পর কি করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। এবার বলতো এদের মাঝে দশা পার্থক্য কত আর পথ পার্থক্য কত, বলো। প্রথম ক্ষেত্রেই দশা পার্থক্য কত ছিল, দশা মানে কোণ কত, পাই বা 180 ডিগ্রি। মনে রাখবা এটা কিন্তু 90, এটা কিন্তু 90, তাহলে কত, 180 ছিল না। আচ্ছা, দেখলাম পথ সরি দশা পার্থক্য হচ্ছে পাই, কিন্তু রেডিয়ানে। বলতো পথে কত, পথে কত, হাফ ল্যামডা বা ল্যামডা বাই 2। যদি পথ পার্থক্য ল্যামডা বাই 2 হয় অথবা দশা পার্থক্য পাই হয়ে যায়, তাহলে কেমন হবে, আমি ধ্বংসাত্মক বাতিচার পাবো, ঠিক আছে? বোঝা গেছে? অথবা ধরো আমি বললাম যে এটা আরেকটু সামনে থেকে উৎপন্ন হয়েছে, মনে করো এখান থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে? আমি আট করছি এখান থেকে, আরেকটা তরঙ্গ মনে করো উৎপন্ন হয়েছে এখান থেকে, বলতো এই তরঙ্গ উৎপন্ন হয়েছে মনে করো এইখান থেকে, ঠিক আছে? এইখানে পৌঁছতে পৌঁছতে যখন এই তরঙ্গ নিচে নামবে, এই তরঙ্গ উপরে উঠবে না, তুমি তাও কি পাবো, ধ্বংসাত্মক বাতিচার। এখন খেয়াল করে দেখো তো যে এই তরঙ্গ আর এই তরঙ্গের মাঝে কত পথের পার্থক্য কতটুকু, এটা ছিল হাফ ল্যামডা, এটা কি ল্যামডা, তোমার কত হলো, 1.5 ল্যামডা। 1.5 ল্যামডা মানে কি 3/2, ঠিক আছে? এই যে বুঝানোর সময় খাতায় লিখতেছো আবার বুঝতেছ না, ঠিক আছে, ভিডিও রিপিট হয়ে গেল। আচ্ছা, খেয়াল করে দেখো
ধরো আমি আরেকটা তরঙ্গ উদাহরণ দিলাম, ঠিক আছে। প্রথমটা তো এটা ছিল যে ভাই এখানে কত আমার পথ পার্থক্য ছিল λ/2, আর λ/2 এর জন্য দশা পার্থক্য কত পাই ছিল, ঠিক আছে। আচ্ছা ধরলাম আরেকটা তরঙ্গ আরেকটু সামনে থেকে উৎপন্ন হয়েছে, নতুন একটা তরঙ্গ মনে করো, কিন্তু এইখানে পৌঁছাইতে পৌঁছাইতে এটা যখন উপরে উঠবে তখন এই তরঙ্গটা নিচে নামবে, তখন আমি কি দেখতে পারবো, ধনাত্মক ব্যতিচার দেখতে পারবো। এখন খেয়াল করে হয়তো এদের মাঝখানে পথের পার্থক্য কত, এটা বলো যে এটা কি λ/2, এটা কি ল্যামডা, তোমার কত হচ্ছে 1.5 ল্যামডা, 1.5 ল্যামডা মানে কি 3/2 ল্যামডা, ঠিক আছে লিখে রাখি। তাহলে পথের পার্থক্য হচ্ছে 3/2 ল্যামডা, 3/2 ল্যামডা, বুঝা গেছে। আচ্ছা বলো তো দশা পার্থক্য কত হচ্ছে, দশা মানে কোন, এটা কত 1 পাই না, এটা কি 1 পাই না, এটা কি 1 পাই না, তো মোট কত পাই 3 পাই, আচ্ছা মোট 3 পাই, বুঝা গেছে। তার মানে দুইটা তরঙ্গের মাঝে যদি আমার দশা পার্থক্য 3 পাই হয় অথবা পথের পার্থক্য 1.5 ল্যামডা হয়, 1.5 ল্যামডা মানে কি 3/2 ল্যামডা হয়, সেক্ষেত্রে আমি ধনাত্মক ব্যতিচার দেখতে পারবো। অর্থাৎ পরবর্তী কি হতে পারে, ধর আমি আরেকটা অ্যাড করে দিলাম, তখন কি হবে, হ্যাঁ তখন এখানে আর হয়ে যাবে মানে 5/2 হয়ে যাবে, 5/2 ল্যামডা, অথবা কোন কত 3 এর পর 5 পাই, বুঝতে পারছো। হ্যাঁ তাহলে এখানে দেখো এটা হচ্ছে বিজোড় পাই না, তো বিজোড় লেখার নিয়ম কি, লেখার নিয়ম হচ্ছে 2n - 1 ইন্টু পাই, প্লাস আমরা দিতে পারো মাইনাস আমরা দিতে পারো, বাট একটা কথা মনে রাখবো আমি যা পড়াচ্ছি তাই দিবা, আমি যা পড়াচ্ছি তাই দিবা, নাহলে ইসাক স্যারের বই পড়লে বুঝে যাবে, ঠিক আছে। আমি বলছি আমি যা পড়াচ্ছি তাই দিবা, কেন বলছি এটা পরে আমি বলবো। আচ্ছা বলতো এটা কি λ/2, 3টা λ/2 দেখা যাবে বড় যে 3টা λ/2, 5টা λ/2 মানে কয়টা, বিজোড় λ/2, তো দেখো এটা হচ্ছে বিজোড় মানে কি 2n - 1 ইন্টু λ/2 লেখা যাবে। দেখো একটা λ/2, 3টা λ/2, 5টা λ/2, তার মানে কি বিজোড় সংখ্যা λ/2, বোঝা গেছে, ঠিক আছে। মনোযোগ দিচ্ছ না, এই কনসেপ্টের উপরই পুরো ভিত্তি করা তরঙ্গের উপরিপাতন। তাহলে এবার আমরা কোন টপিকটা বললাম, তরঙ্গের উপরিপাতন। উপরিপাতন মানে কি দুটো তরঙ্গ যখন একসাথে মিলবে, ঠিক আছে, মিলার ফলে কি হবে বলো, মিলের ফলে একটা চুলে দুটো তরঙ্গ যখন মিক্স হবে যদি সেটা একই দিকে না, এখন দেখাতে ম্যাথমেটিক্যালি যদি এদের মাঝখানে পথের পার্থক্য শূন্য থাকে, ঠিক আছে, আর পথের পার্থক্য শূন্য মানে দশা পার্থক্য শূন্য হওয়া, অথবা পথের পার্থক্য যদি ল্যামডা থাকে তার মানে কোণের পার্থক্য কত 2 পাই, ঠিক আছে, অথবা যদি পথের পার্থক্য 2 ল্যামডা থাকে দশা পার্থক্য 4 পাই থাকে, তখন আমি ধনাত্মক না গঠনমূলক ব্যতিচার দেখতে পারবো। গঠনমূলক মানে কি বড় হয়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, ঠিক আছে। কিন্তু এর পক্ষান্তরে যদি পথের পার্থক্য λ/2 হয়, দেখো প্রথমটা λ/2 হয়, দশা পার্থক্য কত পাই, তখন যদি আরেকটা এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, শুরু কিন্তু এখান থেকে করতে মনে রাখবা। যদি পথের পার্থক্য 3 λ/2 হয় বা 3টা λ/2 হয়, এভাবে পড়ো যে 1টা 2টা 3টা, যদি পথের পার্থক্য 3টা λ/2 হয় অথবা কোন কত 1 পাই 2 পাই 3 পাই 3 পাই হয়, অথবা যদি পথের পার্থক্য 5টা λ/2 হয়, 5টা λ/2 অথবা কি 5 পাই হয়, তবে আমি ধনাত্মক ব্যতিচার দেখতে পারবো, বোঝা গেছে। আচ্ছা আজকে একটা সূত্র লেখা দেওয়ার মাধ্যমে আলোচনা শেষ করবো। সূত্র কি, অনেক সময় পরীক্ষা বলবে যে পথ পার্থক্য 5 পাই হইলে দশা পার্থক্য কত বের করো, তো বারবার কি ক্যালকুলেশন করে বের করবা না, এবার সূত্র শিখে নিবা। সূত্র এটা সূত্রে এই পরীক্ষা লেখা কোনো সমস্যা নেই, x ডিভাইডেড বাই ল্যামডা সমান এটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। x মানে বলতো কি, x মানে হচ্ছে পথ পার্থক্য, 5 মানে কি দশা পার্থক্য, ঠিক আছে। যেমন তোমাকে বলবো যে ভাই ধরো 5 মান বলো যে 5 পাই, 5 পাই কি দিছে 5 দিছে, তোমাকে বলছো যে দশা পার্থক্য 5 পাই হইলে পথ পার্থক্য কত হবে, তোমাকে জিজ্ঞেস করছে মনে করো, বুঝতে পারছো কি জিজ্ঞেস করছে যে দশা পার্থক্য 5 পাই হইলে পথ পার্থক্য কত হবে, তো তুমি লেখো যে ভাই দশা পার্থক্য কত আছে, দেয়া আছে হচ্ছে 5 পাই, বসাই দাও যে x ভাগ ল্যামডা সমান কত 5 পাই ভাগ 2 পাই, 5 বাই কাটাকাটি, তাহলে কি আসে, এটা আসে 5/2 ল্যামডা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে যদি আমাদের দশা পার্থক্য 5 পাই হয়, পথ কত হবে 5/2 ইন্টু ল্যামডা, বোঝা গেছে। তো ওই সূত্র মনে রাখবা, যে কোনো বড় মানগুলো করতে হবে, দেখো নাহলে খাতা কম বা ছক করতেছে।
বোঝা গেছে? যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, ওষুধের যে কোনো ক্ষেত্রে। এটা কি এক্স মানে পথ পার্থক্য, ফাই মানে কি দশা পার্থক্য। যদি দশা পার্থক্য দেয় এক্স বা পথ পার্থক্য বের করতে পারবো, আর যদি এক্স এ মান দেয় পথ পার্থক্য দেয় কি দশা পার্থক্য বের করতে পারবো। বোঝা গেছে? এখান থেকে এমসিকিউ মোটামুটি আসবেই। আজকে আলোচনা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ লেকচার শেষে কি বলতে হয় তুমি কিছু বল না? আলহামদুলিল্লাহ, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব। আচ্ছা ঠিক আছে, ক্লোজ করো।